ধরনের? আমি তো সাকিব ভাইয়ের সাথে কম্পিটিশন করছি না, আমি বলছি সবাইকে যে সাকিব ভাইয়ের ছবিটা দেখেন, 3-4 বার দেখেন, একবার আমারটা দেখেন। না, এটা কিন্তু খুব ভালো একটা কথা ছিল। সাকিব ভাই বাংলাদেশের অ্যাসেট। এই সিনেমা আসলে কলকাতার নায়িকা বা কৌশানীকে আপনি কেন সিলেক্ট করলেন? বাংলাদেশে তো অনেক নায়িকা ছিল, তাদেরকেও তো আপনি কাস্ট করতে পারতেন। আমি জাস্ট আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে চাই। আমার কাছে কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। শর্টস ভালো, ক্যামেরার কাজ ভালো, কালার ভালো এবং অ্যাক্টিং ভালো, সবার অ্যাক্টিং ভালো, গল্পে অনেক মজা আছে, অনেক টান, অনেক টেনশন আছে। যে সমস্ত হাইপওয়ালা সিনেমাগুলো আছে সেগুলো হাইপ একটু কমে গেলে তখন আমাদের হাইপটা একটু বাড়তে পারে, এরকমই একটা আশা আমি করছি আর কি। জীবনে মেলা মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসে। যদি পারতাম সবার কাছে গিয়ে এখন ক্ষমা চাইতে, কিন্তু কে কই আছে কে জানে, আমরা দেখলে কে কেউ মাফ করবো? মুন্না আসলে আপনি যদি বলেন যে নায়ক নায়িকার সিনেমা এটা না, একদমই মানে এটা ট্র্যাডিশনাল সিনেমা এটা না। এবং দেখবেন ওর যে ভয়ঙ্কর লোক, কোশানি বলতেছে যে আপনাকে দেখলে আমার ভয় লাগে, তো এটা ট্রেলারে এই ডায়লগ আছে। ডিরেক্টর তো সবসময় আর্টিস্টকে জারি দেবে, এটাই স্বাভাবিক। এটা কোনো জারি নেই, এটা আসলে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার বিষয়। শাসন। প্রিয় দর্শক, বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন আনন্দ আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষ মানুষ এবং আজকের এই পর্বটা আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আমাদের সাথে আছেন আসন্ন ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার ডার্ক ওয়ার্ল্ডের অভিনেত্রী এবং নির্মাতা। আমি আপনাদেরকে স্বাগত জানাই আনন্দ আড্ডায়। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। দীপা আপা, আপনাকে স্বাগত। আপনাকেও। কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। ঈদ তো প্রায় চলে এসছে এবং ঈদে আপনার মুক্তি পাচ্ছে সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। এই মুহূর্তে আসলে কেমন লাগছে এবং প্রচারণা নিয়ে কতটুকু ব্যস্ততা কাটছে আপনার? আসলে নিজের একটা কাজ যখন প্রচারে আসে, সেটা যে মাধ্যমে হোক না কেন, সেটা খুব ভালো লাগে। আর এটা যেহেতু বড় পর্দার একটা কাজ, ঈদ একটা বিশেষ অকেশন, ঈদে আসছে, সবকিছু মিলে তো খুব ভালো লাগছে। একটু জানতে চাই আসলে যে সিনেমাটার সাথে আপনার জার্নিটা, শুরুটা একটু জানতে চাই। যখন আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হলো, গল্পটা আপনাকে শোনানো হলো, তখন আসলে কি দেখে মনে হয়েছে যে না, এই সিনেমাটাতে কাজ করা যায়? আসলে যেটা হয়, কাজ করার ক্ষেত্রে সবসময় চিন্তা করি যে আমার কি করার আছে, মানে আমার চরিত্রটাতে আমার গুরুত্ব কতটুকু বা গল্পটাতে আমার ভূমিকা কি, এই জিনিসগুলো সবার আগে খেয়াল করি। সো এটা যখন মানুষ এই সিনেমাটা দেখবে তখন তারা বুঝতে পারবে যে সিনেমায় আমার গুরুত্বটা, এটা বলতে গেলে প্রধান নারী চরিত্র বলা যায়। সো প্রধান নারী চরিত্র একটা যখন থাকে একটা গল্পে, তখন সেই চরিত্রটা আসলে না করে দেয়া, ফিরিয়ে দেয়াটা আমার কাছে মনে হয় অযৌক্তিক একজন আর্টিস্ট হিসেবে। সো আমার কাছে তখন মনে হয়েছে যে, আর তারপরে মানিক ভাই সম্পর্কে যতটুকু জেনেছি বা তখন জানতাম যে উনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর, উনি অনেক ভালো কাজ করে। বাকিটা পরে জানা, শুধু এইটুকুই আগে জেনেছিলাম যে উনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর। সো মনে হয়েছে যে উনি একজন ভালো নির্মাতা, আমাকে একটা ভালো চরিত্রের জন্য আমাকে অফার করছে, সো কেন করব না আমি এই কাজটা। আপু, যেহেতু চরিত্রের ব্যাপারটা এলো, আমি একটু ছোট করে জানতে চাই আসলে আপনি এই সিনেমায় যে চরিত্র অভিনয় করেছেন, সেই চরিত্র সম্পর্কে ছোট করে দর্শকদের উদ্দেশ্যে বলা যায় কিনা? যদিও সিনেমাটা এখন মুক্তির অপেক্ষায় আছে। হ্যাঁ, যেহেতু সিনেমাটা মুক্তির অপেক্ষায় আছে আর আমার চরিত্রটার একটু ডাইমেনশন আছে, গল্পের প্রথম দিকে একরকম, শেষের দিকে আরেক রকম। সো ডিটেলটা ভেঙে বললে আসলে গল্পটাই বলা হয়ে যাবে, যে কারণে আমরা এখন বলতে চাই না চরিত্রটা। মানুষ সিনেমা হলে গিয়ে দেখলে ভালো লাগবে। আর সব কথা যদি বলেই দেই তাহলে তো মানুষ হলে গিয়ে আর কেন। আচ্ছা, আমি একটু মানিক ভাইয়ের কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে যখন আপনি সিনেমাটার চিত্রনাট্য লিখছিলেন বা গল্পটা নিয়ে যখন ভাবছিলেন, তখন আসলে কখন আপনার মনে হলো যে না, এই চরিত্রটা আসলে দীপা খন্দকার বা দীপা আপা করতে পারে? কখন মনে হলো বা কেন মনে হলো? না, এই গল্পটা লিখেছে আসলে দিল ভাই, দেলোয়ার হোসেন দিল, এখনকার খুব জনপ্রিয় রাইটার। তো এখানে আপা বলল প্রধান নারী চরিত্র, প্রধান নারী চরিত্র না, প্রধান চরিত্রই এটা। হ্যাঁ, আচ্ছা। তখন আমার কাছে মনে হয়েছে যে একজন খুবই শক্তিশালী আর্টিস্ট দরকার। আমার কাছে কিন্তু প্রথমে ওই যারা প্রডিউসার তারা ভাবছিল শাবনুরকে নেবে, কিন্তু ওটা আসলে পসিবল না। ওটার পরে আমরা ভাবলাম যে আমি আসলে দীপা আপার সাথে তো কাজ করা হয় নাই, কিন্তু
সুজন ভাইয়ের সাথে আমার একটা পরিচয় আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো ওনার মাধ্যমে আমি বললাম যে তার বলার পরে স্ক্রিপ্টটা পাঠালাম, তো আপুর সাথে কথা হলো, তারপর ব্যাটে বলে মিললো, তারপর আপু করলো, এই তো। একটু শুটিং এর অভিজ্ঞতা জানতে চাই আসলে, যেহেতু আমরা বেশ কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে কৌশানীর সাথে আপনার কিছু ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসেছিল, আমরা দেখলাম। শুটিং এর অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার অভিজ্ঞতা যদি আমি বলি তাহলে একটু পেছন থেকে বলি, কারণ হচ্ছে আমি যখন 2018-এ কলকাতায় ভাইজান এলোরে সিনেমা করলাম, ফিরে এসে আমি অনেক গল্প করেছিলাম এবং অনেক ইন্টারভিউতে আমি বলেছিলাম যে অনেক ভালো লেগেছে, পরিবেশ অনেক ভালো লেগেছে, সবাই অনেক প্রফেশনাল ছিল, এরকম অনেক অনেক গল্প আমি করেছিলাম। কারণ আমার তখন ধারণা ছিল যে বা দেখেছি যেরকম যে আমাদের দেশে কাজগুলো হয়তো অত প্রফেশনাল সবাই না, বা কীরকম কি হবে এরকম একটা ভয়ভীতি কাজ করতো, যে কারণে যখন 2000-এর প্রথম দিকে মেইন স্ট্রিমের সিনেমার জন্য অফার করা হতো, এক ধরনের ভয় কাজ করতো যে এদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা, আমার ভালো লাগবে না মনে হয়, মানে ঘরের বাইরের মানুষ, নাটকটা যেমন ঘরের মানুষ মনে হয় বা সিনেমাটাকে মনে হতো যে বাইরের মানুষরা, তাদের সাথে আমার অ্যাডজাস্ট করতে ডিফিকাল্ট হবে বা তাদের সাথে আমি কাজ করতে পারবো এরকম মনে হয় নাই, যে কারণে এক ধরনের ভীতি ভেতরে কাজ করতো। তো কলকাতায় কাজ করার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ এক্স্যাক্টলি এরকম একটা পরিবেশে আমি কাজ করতে চাই, এরকম মনে হলো। তারপরে বাংলাদেশে মানে ওটা তো কমার্শিয়াল সিনেমা ছিল, মনে মনে এক ধরনের আশা ছিল বা এক ধরনের স্বপ্ন ছিল যে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমায় কাজ করতে চাই। কারণ হচ্ছে সিনেমা মানেই তো আমাদের এফডিসির সিনেমা, আমাদের নাটকের অনেকেই সিনেমা বানায়, কিন্তু আমি মেইন স্ট্রিমের সিনেমাগুলোতে কাজ করতে চাই, বাণিজ্যিক সিনেমাতে কাজ করতে চাই, এরকম একটা ইচ্ছা ভেতরে ছিল। তো তারপরে যখন নাকি ওনাদের সাথে এই কাজটা করলাম, তো আমি বলবো যে কলকাতার চাইতেও আমি অনেক ভালো মানে ফিল করেছি, মানে যেটা হচ্ছে আমার ঘরের সিনেমা, আমার ঘরের একটা ইউনিট, ওই এখন মনে হয় যে ওটা অনেক দূরের কেউ ছিল, এরকম একটা মনে হয় যে হ্যাঁ ঘরের মানুষ, এবং ওনারা আমাকে যে পরিমাণ রেসপেক্ট এবং যে পরিমাণ প্যাম্পার করেছে ইউনিটে, আমি জাস্ট মুগ্ধ হয়েছি আর কি। আমি জাস্ট মুগ্ধ হয়েছি যে আমাকে কোনো রকমে কোনো সময় আমি 1 মিনিটের জন্য আমি আসলে বিরক্ত হতে পারিনি। আপু একটু কৌশানী সম্পর্কে জানতে চাই, আমরা যেহেতু যে ভিডিওগুলো দেখলাম যে কৌশানীর সাথে আপনি শুটিং করছেন, কিছু খুনসুটির ভিডিও আমরা দেখলাম, তো আসলে সে তো ওপার বাংলার মেয়ে, অন্য একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে, তার সাথে প্রথম কাজ হয়তো আপনার এটি, তো আসলে তার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল বা আপনাদের স্ক্রিন শেয়ারের সময়টা কেমন ছিল? আসলে যেটা হয় কি, আর্টিস্ট হিসেবে যেটা হয়, যে পারের আর্টিস্টই হোক না কেন, আর্টিস্ট তো মানে আমাদের একটা সিঙ্ক থেকেই যায়, একটা সিঙ্ক থেকেই যায়, আর একসাথে স্ক্রিন শেয়ার করলে আসলে কিছু ক্লোজ হওয়া বা কিছু কথাবার্তা, গল্প, এই জিনিসগুলো হয়ে যায় এবং চরিত্রের প্রয়োজনই করে নিতে হয়। সো আর ও নিজেও যেহেতু অনেক মিশুক, অনেক গল্প করে, অনেক হাসি খুশি, অনেক সুন্দর করে অনেক কথা টথা বলে, আমি নিজেও অনেক কথা বলি বা গল্প করি, সো কথা টথা হয়েছে অনেক, এবং একসাথে যখন শর্ট দিতে গেছি তখন তো অনেক রকমের মানে দুষ্টামি ফাজলামি করেই কাজটা করা হয়ে যায় আর কি। একটু মানিক ভাইয়ের কাছে জানতে চাই, আসলে আপনি যেহেতু এই সিনেমাতে, আপনার সিনেমাতে অভিনয় করেছেন হচ্ছেন কলকাতার কৌশানী এবং বাংলাদেশের নতুন নায়ক মুন্না খান, তো আসলে সব কিছু মিলিয়ে শুটিং অভিজ্ঞতা বা কাস্টিং, এই বিষয়টা একটু জানতে চাই, আসলে কেমন ছিল সব কিছু মিলিয়ে? কাস্টিং তো আপনারা দেখেছেন, শুধু মুন্নাই নতুন, আর সবাই তো মানে খুবই এক্সপিরিয়েন্সড আর্টিস্ট। কৌশানীর সাথে এটা আমার প্রথম কাজ, এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং আমি এই প্রথম একটা অ্যাকশন থ্রিলার বানিয়েছি, মানে হার্ডকোর অ্যাকশন মুভি যাকে বলে। আমি আগে একটু ফ্যামিলি টাইপের ছবি বানাতাম, একটু রোমান্টিক টাইপের ছবি বানাতাম, এইটাই শুধু মানে একদম মানে অ্যাকশন প্যাকড একটা এন্টারটেইনার। তো আমার জার্নি খুবই ভালো, এবং এটা একটা চ্যালেঞ্জ, মানে একটা অ্যাকশন ছবি বানানো, অনেকে ভাবে যে রোমান্টিক ছবির ফিল্ম মেকাররা অ্যাকশন বানাতে পারে না,
কিন্তু আমি চেষ্টা করেছি এবং আমার জার্নিটা যাতে যে দীপা আপা বললো বা অন্যান্য আর্টিস্ট যারা আছে তারা এত কোঅপারেশন করেছে আমার সাথে, তো ছবিটা বানাতে আমি খুব এনজয় করেছি, শুটিংয়ের সময়টা এনজয় করেছি, ছবিটা ভালো হয়েছে। এখন মুন্না আসলে আপনি যদি বলেন যে নায়ক নায়িকার সিনেমা এটা না, conventional, একদমই মানে এটা। ট্র্যাডিশনাল সিনেমা এটা না। হ্যাঁ, ও একটা ক্যারেক্টার করেছে, কৌশানী একটা ক্যারেক্টার করেছে, দীপাপু একটা ক্যারেক্টার করেছে, এটা একটা ওদের একটা গল্প আছে। হ্যাঁ, আর মুন্না আসলে একজন ডাকাতের ক্যারেক্টার যাকে ব্যবহার করে দীপাপা, আমি পুরোটা রিভিল করছি। আচ্ছা। ঠিক আছে, তো এটাকে ক্যারেক্টার, এবং দেখবেন ওর যে ভয়ঙ্কর লুক, কৌশানী বলতেছে যে আপনাকে দেখলে আমার ভয় লাগে, তো এটা ট্রেলারে ডায়লগ আছে, তো ও একটা ক্যারেক্টার করেছে, ওখানে ও টিপিক্যাল কোনো নায়ক না। আমরা নর্মালি যে কমার্শিয়াল সিনেমা দেখি যেখানে আসলে নায়ককে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, তাহলে আপনি বোধহয় এই সিনেমাটা সেই ঘরানার থেকে কিছুটা ভিন্ন না, এরকম কিছু। আমি নায়ককে প্রাধান্য, আমি ক্যারেক্টারকে প্রাধান্য দিয়েছি। রাইট। গল্পের প্রয়োজনে যখন যাকে প্রাধান্য দেয়া দরকার সেরকমই দেয়া একটা হয়েছে। ইন্টারভিউতে মানিক ভাই আপনি মনে হয় বলছেন যে এই সিনেমার মূল নায়ক হচ্ছে গল্প, Yes, তো এই বিষয়টা একটু জানতে চাই আসলে। এই যে আমি যেটা বললাম যে এটা আসলে স্পেসিফিক কোনো নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প না। ধরেন অনেক ছবি হয় না, ধরেন ওয়ান ম্যান শো, সাকিব ভাই ওয়ান ম্যান শো, হ্যাঁ, বা কিংবা কোনো প্রেমের ছবিতে নায়ক নায়িকার প্রেমের দৃশ্য থাকবে, গান থাকবে, ট্রেডিশনাল একটা গল্প থাকবে, Right. এটা সেই ধরনের কিছুই এখানে নাই। যদিও আমি মানে খুব বেশি বললে গল্প রিভিল করতে হ্যাঁ, চাই। বলে দেয়া হয়ে আমরা- যাবে। আমরা গল্পটা কিন্তু রিভিল করতে চাই এই না। গল্পটা এখন অনেকে আন্ডারএস্টিমেট করতে পারে, কারণ যেহেতু মুন্না নতুন। কিন্তু আমি মুন্না সম্পর্কে যদি একটু মাঝখানে কথা বলি, সেটা হচ্ছে আমি বলবো যে হ্যাঁ, যদি কেউ এক্সপেক্ট করে যায় যে একটা নায়ককে দেখতে যাচ্ছি, তাহলে হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু যখন পুরো গল্পটা দেখবে, পুরো কাজটা দেখবে, তখন আমার কাছে মনে হবে যে এটা যদি একটা নতুন মানে কি বলে, এটা প্রমিনেন্ট কাউকে নিত এই জায়গায়, তাকেও কিন্তু এরকম একটা গেটআপেই আনা হতো, এরকম একটা সাজিয়ে পরিস্থিতি- গুজিয়ে এরকমই করা হ্যাঁ, হতো। হ্যাঁ, কিন্তু এরকমই করা হতো। যেটা হয়েছে মানিক ভাইরা সেটা না করে মানে একদমই ওরকম কাউকেই প্রেজেন্ট করা হয়েছে, বিষয়টা এরকম আমি তাকে কখনোই নায়ক বানাতে চাই নাই, যে একটা ক্যারেক্টারে তাকে, হ্যাঁ, চরিত্রতে ওটা ভয়ঙ্কর করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তাকে সুন্দর বানানোর চেষ্টা করা হয় নাই। এখন বিষয়টা হচ্ছে যেহেতু কম্পিটিটিভ মার্কেট, ঈদের মার্কেট, যেহেতু আমরা ঈদের চলে আসছি, সেজন্য এইসব তুলনাগুলো আসতেছে, নাহলে অন্য কোনো সময় আসলে কিন্তু এটা এই তুলনাটা আসতো না হয়তো। আসতো না। এখন তুলনা আসুক, কোনো সমস্যা নাই। আমি ছবিটা তো শেষ লাস্টও দেখে ডেলিভার করেছি। আমি 10-12 বার ছবিটা দেখছি, আমার কখনোই কোনোভাবেই বোরিং ফিল হয় না। হ্যাঁ, সেম থিং। আমি তো ডাবিং করার আপনি তো সময় dubbing অল থ্রু করছেন। যেহেতু আমার দেখতে হয়েছে, আমার কাছে কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। শর্টস ভালো, ক্যামেরার কাজ ভালো, কালার ভালো এবং অ্যাক্টিং ভালো, সবার অ্যাক্টিং ভালো, গল্পে অনেক মজা আছে, অনেক টান, অনেক টেনশন আছে। সো আমার কাছে মনে হয় কেউ যদি একবার দেখতে বসে তার ভালো আমরা লাগবে একদম এবং দেখে মোটামুটি উঠবে। একদম কমপ্লিট প্যাকেজ Complete আরেকটা একটা কথা, package, কিন্তু হ্যাঁ। আবারও বলি, ইটস নট এ ক্লাসিক। এটা একটা এন্টারটেইনার, ওকে। এটা একটা অ্যাকশন প্যাকড এন্টারটেইনার। এখানে, আরেকটা হ্যাঁ। আপু বলছে যে একেবারে যে অনেকে ভাবতেছে যে ওই খালি মারামারি Just করে, fun, আর কিছু সেটা fun না। not মানে that. শুধুমাত্র এটা বিনোদন না, বিনোদন এটাতে বাইরে- এটাতে সমসাময়িক- একটা হ্যাঁ। পিওর একটা মেসেজ আছে, এখনকার জেনারেশন নিয়ে, এখনকার সময় নিয়ে একটা পিওর মেসেজ এখানে আছে। এই সিনেমা আসলে কলকাতার নায়িকা বা কৌশানীকে আপনি কেন সিলেক্ট করলেন? বাংলাদেশে তো অনেক নায়িকা ছিল, তাদেরকেও তো আপনি কাস্ট করতে পারতেন। আমি জাস্ট আপনার পয়েন্ট অফ ভিউটা জানতে আর চাই। এটা কিন্তু মাহির করার কথা কথা ছিল, ছিল, আচ্ছা। আপনি হয়তো জানেন সেটা। মাহি একদিন শুটিং করেছে, তো কৌশানীকে আমরা তো প্রথম চয়েস ছিল না। হ্যাঁ, মাহি যখন এটা কোনো একটা কারণে যখন ছবিটা আসলে ছেড়ে দিল, এটা হচ্ছে এটা আমাদের তার সাথে গল্প বা এইসব কোনো কারণ না, ওর বা রেমুনারেশন এইসব কোনো কারণ না, একটা অভিমানগত বিষয় ছিল, সেটা সেজন্য ছবিটা সে করে নাই। তারপর আমরা কৌশানীকে চিন্তা করেছি। আমি ভাবলাম যে একটা স্মার্ট গ্ল্যামারাস মেয়ে দরকার, এবং মানে ফরচুনেটলি কৌশানীকে আমি নক দেওয়ার সাথে সাথে সে রেসপন্স করছে। হ্যাঁ, এবং আমি তাকে বোঝাইতে সক্ষম হয়েছি যে এটা
মানে নায়ক নায়িকা কেন্দ্রিক কোনো সিনেমা নয়, আচ্ছা। সিনেমা না এটা, এবং সেও বুঝেছে, এজন্য হ্যাঁ করেছে। মানিক ভাই, যেহেতু সিনেমাটা এবার ঈদে মুক্তি পাচ্ছে এবং ঈদে আসলে দেখা গেছে এবার অনেক বড় বড় বাজেটের এবং বড় সিনেমাগুলো আসছে, আমি যদি বলি একটু স্পেসিফিকলি যে শাকিব খানের তুফান আসতে চলেছে এবং সিনেমাটা অলরেডি একটা হাইপ তৈরি করে ফেলেছে, সেক্ষেত্রে আসলে আপনার এই সিনেমাটা কতটুকু কম্পিটিশন করতে পারে আপনার কাছে মনে হয়? আমি তো সাকিব ভাইয়ের সাথে কম্পিটিশন করছি না, আমি বলছি সবাইকে যে সাকিব ভাইয়ের ছবিটা দেখেন, 3-4 বার দেখেন, একবার আমারটা দেখেন। না, এটা কিন্তু খুব ভালো একটা কথা ছিল। সাকিব ভাই বাংলাদেশের অ্যাসেট, সে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, এতে তো কোনো সন্দেহ নাই। আমরা ওনার সাথে মোটেই কম্পিটিশন করছি না। আমি তো জেনে বুঝে আমরা জানি যে আমরা কয়টা হল পাবো। আচ্ছা, সাকিব ভাইয়ের সামনে তো আমরা হয়তো 10-12টা হল পাবো। সেই 10-12টা, আমার কথা হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষও যদি ছবিটা দেখে এবং ছবিটা দেখে যদি বলে যে হ্যাঁ এটা একটা ভালো কাজ, ভালো ছিল, ভালো গল্প then ছিল, এটা আমাদের টিমের একটা সার্থকতা। আচ্ছা, আর আপনি যখন ধরেন আমি ঈদে আসি না, ঈদ ছাড়া আসলে হয়তো 20-25টা 30টা হল পেতাম, কিন্তু ঈদ ছাড়া এখন হয় কি, ছবি এই যে এখন এত আলোচনা, আপনি ডাকছেন, এত আলোচনা হতো না। তার মানে আলোচনাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনাটা আসলে। গুরুত্বপূর্ণ বিষয় এখন, যে অনেকে চিন্তা করে যে ঈদে আসলে আলোচনা হবে, হ্যাঁ, যদিও আমরা একটু দেরি করে ফেলছি, ডিসিশন নিতে একটু। আমি এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, আসলে সিনেমার প্রচারণাটা কিছুটা কম হচ্ছে কিনা আপনার সিনেমা? প্রচারণা এখন কম হচ্ছে না। আমি অলরেডি, আমার মনে হয় যে বাংলাদেশে এখন সবাই জানে ছবিটা আসতেছে, হ্যাঁ। প্রথম দিকে কম ছিল, যেহেতু ওই যে বললাম যে সেন্সর পাওয়ার পরে আমরা 3 দিন লেট করে ফেলছি ডিসিশন নিতে। এখন আপনি একটা বিষয় আমি ওই দিন বললাম যে ধরেন সাকিব ভাই একটা ছবিতে আছে, সেই ছবি কোনো পাবলিসিটি করলেন না আপনি, তাও ওটা আমার চেয়ে বেশি পাবলিসিটিতে আগে থাকবে। এটার কারণ হচ্ছে সুপারস্টার না, মেগাস্টার। এখন আমরা সবাই মিলে রাস্তায় নামলেও কোনো লাভ নাই, ঠিক আছে? তো আপনি ধরেন মাথায় থাকবে তুফান বা সাকিব ভাই, হ্যাঁ, এটা মাথায় থাকবে। আমরা যতই পাবলিসিটি করি আমাদেরটা আপনি অত গুরুত্ব দিবেন না। আপনি গুরুত্ব দিবেন যখন ছবিটা হলে যাবে, একটা রিপোর্ট হবে যে হ্যাঁ ছবিটা ভালো হয়েছে, দেন আপনি আমাকে গুরুত্ব দেবেন। আপনি এখনো হল মালিকরা বা অন্য কেউ এখনো আমাকে ওইভাবে গুরুত্ব দিবে না। এটার কারণ হচ্ছে ভাবতেছে মুন্না নায়ক, ওদের তো একটা টিপিক্যাল চিন্তা ভাবনা থাকে, হ্যাঁ, মুন্না নায়ক। এখন ধরেন সাকিবকে ছাড়া মুন্নাকে নিয়ে যাবে এমন তো বিষয়টা প্রশ্নই আসে না। সো আমরা এটা বুঝি। আর প্রচারণাতে আমরাও, মানে আমরা একটা গান ছাড়বো আর সাকিব ভাই একটা ছাড়বে, এটার মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, আমি একটু ছোট গেম খেলতে চাই আপনাদের সাথে। সেই গেমটি হচ্ছে, সবসময় তো আর্টিস্টরা ইন্টারভিউ দেয়, ডিরেক্টররা ইন্টারভিউ দেয়। আজকে আপনারা দুজনের ইন্টারভিউ নেবেন ছোট করে। আপনি মানিক ভাইকে প্রশ্ন করবেন, মানিক ভাই উত্তর দিবেন, এবং মানিক ভাই দীপাবাকে প্রশ্ন করবেন, দীপাবা উত্তর দিবেন। না, গেম তো গেমই, দেখি আসলে কে জয়ী হয় এবং কার প্রশ্ন সব থেকে বেশি সুন্দর হয় এবং কে বেশি উত্তর দিতে পারে। সেটা যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, সেই সিনেমা রিলেটেড হতে পারে, ব্যক্তিগত হতে পারে, যে কোনো প্রশ্ন। না, আমি দীপাবাকে কি প্রশ্ন এটা তো গেম, মানিক ভাই, গেম তো গেম। দীপাবাকে বলতে চাই, আপু আপনার কি মনে হচ্ছে আমাদের ছবিটা কি হিট হবে? দীপাবা উত্তর কি? আমার কাছে মনে হয় যে শুরুতেই যে সমস্ত হাইপওয়ালা সিনেমাগুলো আছে সেগুলো হাইপ একটু কমে গেলে তখন আমাদের হাইপটা একটু বাড়তে পারে, এরকমই একটা আশা আমি করছি আর কি। দীপাবা, আপনার কোনো প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, মানিক ভাই যে কাজ নিয়ে কাজ করেই চলছে, ব্যক্তিগত জীবন কে সাইডে রেখে, তো আমরা মানিক ভাইয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানতে চাই, দর্শকদেরও জানাতে চাই। ব্যক্তিগত জীবনে আমি সুখী মানুষ বলতে হচ্ছে আমি তো একসাথে থাকি, আব্বু আম্মু, আমি বিয়ে করেছি 2 বছর হলো। তারপর আমার সবচেয়ে বেশি আনন্দের সময় কাটে হচ্ছে আমার 2টা ভাতিজা, একটা ভাস্তি। এরা আমি গেলেই হইছে, মানে আমাকে আমার রুমে রাত 2টা পর্যন্ত থাকবে। তো এটা একটা, মানে আমি তো কাজে ব্যস্ত থাকি, তারপরও বাসায় গেলে ওইটা ব্যক্তিগতভাবে আমি হ্যাপি থাকি। আপনি সিনেমাটার শুটিং কবে শুরু করেছিলেন এবং কতদিন লেগেছিল আপনার সিনেমাটা সম্পূর্ণ করতে? সিনেমাটা বোধহয় খুব সম্ভবত 7-8 মাস আগে। আমরা অক্টোবরে শুরু করেছিলাম। অক্টোবরে? আচ্ছা, মানে এই তো 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস।
হয়ে গেছে। সরি আপু, আসসালামু আলাইকুম। সরি, অনেক জ্যাম রাস্তায়। Sorry। আরে মুন্না ভাই, না, artist- আপনি কোত্থেকে? আপনি একজন নতুন আর্টিস্ট, আপনি তো দেরি করলে হবে না। রাস্তায় অনেক জ্যাম, কিছু করার নাই। না 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 না, পাঞ্চুয়াল হইতে হবে artist। আচ্ছা, যাই হোক। ডিরেক্টর কি আর্টিস্টকে এইভাবে সেটে শাসন করেছে কিনা? যান, একটা চেয়ার নিয়ে আসেন। মুন্না ভাই, আপনি এসেই হচ্ছে ডিরেক্টরের ঝাড়ি খেলেন, আসলে একটু জানতে চাই এত দেরি করার পেছনে কি কারণ? না, ডিরেক্টর তো সবসময় আর্টিস্টকে জারি দেবে, এটাই স্বাভাবিক। এটা কোনো জারি নেই, এটা আসলে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার বিষয়। শাসন। তারা শাসন করছে, বাবা ছেলেকে তো অবশ্যই শাসন করতে পারে। মুন্না ভাই, যেহেতু আপনি দেরিতে এসেছেন, আমরা অনেক গল্প করলাম ডার্ক ওয়ার্ল্ড নিয়ে, আপনার মুখে একটু ডার্ক ওয়ার্ল্ড নিয়ে শুনতে চাই, যেহেতু সিনেমাটা মুক্তির অপেক্ষায় আছে এবং এই সিনেমায় আপনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, একটি চরিত্র পট্রে করেছেন, তো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে জানতে চাই। এখন ডার্ক ওয়ার্ল্ড নিয়ে যদি বলতে চান, ডার্ক ওয়ার্ল্ডের স্বপ্নটা দেখেছিলাম আরও 20 বছর আগে, কিন্তু তখন নামটা ঠিক করা হয়নি। কিন্তু এটা আরও 20 বছর আগে থেকে আমার স্বপ্ন দেখা, যখন আমি একটু সাবলক হই আর কি। তো ফাইনালি এখন হয়তো আর কিছুদিন পরে আমি স্ক্রিনে দেখতে পারবো, তাও আবার হলে গিয়ে। আর দীপা আপু তো ছোটবেলা থেকেই তো স্বপ্নে এক কথা, মানে তার প্রথম দিন দেখার পর ভয় পেয়ে গেছে একেবারে। আপু আপু হেল্প করছে বিদেই আজকে আমাদের ডার্ক ওয়ার্ল্ড এর মতো একটা সিনেমা, এত বড় বাজারে এত ভালো একটা সিনেমা মানিক ভাই বানাতে পারছে। এই তো। যেহেতু প্রসঙ্গটা এলোই, যখন প্রথম দিন যখন আপনি দীপাপার সঙ্গে যখন স্ক্রিন শেয়ার করছেন, যখন শুটিং করছেন, সেই অভিজ্ঞতাটা জানতে চাই, কতটুকু নার্ভাস ছিলেন কিনা বা সেই গল্পটা একটু জানতে হ্যাঁ, চাই। প্রথম দিন আপু আসার পর আপুকে তো দেখলাম, দেখার পরে আমি শুধু আপু না, অন্যজনের ক্ষেত্রে আমি একটু রিল্যাক্স হয়ে যাই আগে দেখলে যে ঠিক আছে কিনা। তারপরে আস্তে আস্তে আমার ফ্রেন্ড আছে একটা মেকআপ ম্যান বাবু, ও আবার অনেক সাপোর্ট দিছে, বলছে ভয় নাই, উনিও আর্টিস্ট, তুমিও আর্টিস্ট হইতেছো, ক্যামেরার সামনে সবাই, আমরাও মানুষ সেও মানুষ। তো যাও, ফাইনালি আপু হেল্প করছে বিদায় তার সামনে ভালোভাবে সুন্দরভাবে ডেলিভারি দিতে পারছি, ডায়লগ মানে অভিনয় করতে পারছি। আপনি কবে থেকে আপনার সিনেমায় অভিনয় করার স্বপ্নটা বুনতে শুরু করেছেন? সিনেমাতে তো ছোটবেলা থেকে আসার একটা স্বপ্ন ছিল, কিন্তু সিনেমা তো একটা ব্যয়বহুল খরচার ব্যাপার আছে। আর যেহেতু স্বপ্ন দেখে দেন, আমি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমি সিনেমা করব। আর মানুষের যে একটা প্রযোজনা প্রতিষ্ঠানে যে কাজ করব, ওই রকমের চেনা জানাও ছিল না, আর ওই রকমের টাইম আমার হাতে নাই। যখন একটা এস্টাবলিশড হয়ে যাবো তখন দেখা যাবে কি হয়। কিন্তু আমি যখন শুরু করছি তখন ওরকম টাইম আমার হাতে ছিল না, কারণ আমার টাইমটা খুবই কম ছিল। আমি হিসাব করে আসি, আবার হিসাব করে, যেহেতু আমি একজন প্রবাসী, হিসাব করে আসি আবার হিসাব করে চলে যেতে হয় আমাকে। তাহলে আপনার আসলে যেহেতু সিনেমায় অভিনয় করছেন, মানে শুরু করেছেন এবং হচ্ছে সিনেমা নিয়ে অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন, সামনের পরিকল্পনা কি আসলে? সিনেমায় নিয়মিত কাজ করবেন নাকি আবার বিদেশে না, চলে যাবেন? এটা আমার এটা প্রথম ফিল্ম আমার রিলিজ হতে যাচ্ছে, কিন্তু আমার আরও একটি সিনেমা প্রায় 50% ফিনিশ হয়েছে, মানে করা হয়ে গেছে। এবং আমরা কিছুদিন ঈদের হয়তো 2-2.5 মাস পরে আরও একটি সিনেমার ঘোষণা আসবে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। এভাবেই চলতে থাকবে, দেখি কি হয়। আগে সিনেমা রিলিজ করি, দেখা যায় আগে 2-3টা হোক। আগে 2-3টা হোক। একটা গল্প কিন্তু আছে যে বিশেষ করে যারা নিজেদের সিনেমার প্রযোজনা করে বা যে প্রযোজক সেই নায়কেই, তাদেরকে নিয়ে একটা নেতিবাচক আলোচনা কিন্তু ইন্ডাস্ট্রিতে হয়, আর সেই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আসলে সিনেমা রিলিজ হওয়ার পরে কিছুক্ষণ আগে আপু বললো না যে আমারটা একটু পরে হইলেও দেখেন, তো দেখার পরে দর্শক কি বলে, দর্শকদের রিয়েকশন নাকি, ওটা দেখার পরে আমার মানে এই চলচ্চিত্র ভবিষ্যৎ ওটা দেখার পরে আর কি আমরা ডিসাইড করবো যে কি করা যায় আর কি। আচ্ছা মুন্না ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই যে হচ্ছে যে আসলে এই সিনেমাটাতে এমন কি এলিমেন্ট আছে যেটা হচ্ছে দর্শকদের হলে টানতে আগ্রহী করবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন যে দর্শক কেন আমার এই সিনেমা দেখতে যাবে। দর্শক এই কারণে যাবে যে দীপা খন্দকার একজন বাংলাদেশের ভালো একজন অভিনেত্রী, ডেফিনেটলি। তাকে দেখার জন্য যাবে। মুন্না খানকে দেখতে যাবে না, আমার তো পরেই বলি, ওপার বাংলা এপার বাংলার কৌশলী মুখার্জি একজন জনপ্রিয় নায়িকা, তাকে দেখার জন্য যাবে। মোস্তাফিজুর রহমান মানিক একটা ভালো সিনেমা বানাইছে, সেই জন্য যাবে, এবং তার প্যাটার্ন চেঞ্জ করে একটা অন্য ভিন্ন ধরনের বানাইছে, কেন যাবে। এবং আমাদের আরও যারা আমাদের খলনায়ক ছিল, মিশা সদাগর ভাই, বদ্দামিঠু, শিবাসন ভাই, জাহিদ, ডন ভাই, তাদের কারণে যাবে। আর এর মাঝখানে ভালো একটা গল্প আছে বিদেই, তাই গল্পটা ভালো একটা গল্প দেখার জন্যই যাবে। যদি একটা ভালো গল্প না থাকতো তাহলে আমি কোটি কোটি টাকা তো গান লাগাইতাম।
আর মুন্না খান তো নতুন, মুন্না খানটা দেখার পরই বলো মুন্না খান কি করছেন না করছেন। মুন্না খান আপনি নায়ক, পাশাপাশি হচ্ছে প্রযোজক, যেহেতু আপনি প্রযোজক তাই প্রযোজকের দৃষ্টিকোণ থেকে আমি একটি প্রশ্ন করতে চাই আসলে, সেটি হচ্ছে যে যেহেতু এবার ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে এবং হচ্ছে ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পায় এবং বড় বড় বাজেটের মেগাস্টার সুপারস্টারদেরও সিনেমাও আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি নতুন এবং আপনি এই সিনেমাটি প্রযোজনা করছেন, সেক্ষেত্রে আসলে হল পাওয়া বা তারপরে হচ্ছে সিনেমার মানে ব্যবসা করাটা একটা বড় একটা ব্যাপার থাকে, আসলে সেই বিষয়টি নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের সিনেমা যদি ভালো সিনেমা যদি হয় মানুষ অবশ্যই দেখবে, বাংলাদেশের দর্শক অবশ্যই সিনেমা হলে যাবে যদি ভালো সিনেমা হয়। আর যদি সিনেমা খারাপ হয় তো দেখবে না, তাহলে ব্যবসা হবে না। আর যদি মানুষ দেখে তো অবশ্যই ব্যবসা হবে। আর হল পাওয়ার বিষয়টা বললেন, যেহেতু আমি এই মিডিয়াতে নতুন, আমার প্রযোজনা প্রতিষ্ঠান নতুন, আমরা কম পাবো এটাই স্বাভাবিক। যখন 10টা হল পাওয়ার পরে 5টা হল পাওয়ার পরে মানুষ যখন দেখবে, দেখার পরে যখন মনে করবে না এটা একদম ভালো লেভেলের সিনেমা, এটা দেখা উচিত, ওই দর্শকরাই আমি বলে দিচ্ছেন আপনারাই ঈদের পর ঈদের দিন থেকে আপনারাই এই সিনেমা প্রচারণা করবেন যদি ভালো হয়। আমি একটু দিবা আপার কাছে আসতে চাই। আসলে মুন্না খান এখন সামনাসামনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে উপস্থিত আছেন। মুন্না খান আসলে যেহেতু নতুন, আপনি অনেকদিন ধরে কাজ করছেন, আসলে তার সম্পর্কে জানতে চাই আসলে সে কেমন কাজ করেছে এই সিনেমাটিতে। কেমন করেছে যে বড় কথা হচ্ছে যে ও চেষ্টা ত্রুটি করেনি। মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা আরও অন্য অনেক সময়ই দেখেছি যে এটা মুন্নার সামনে বলে বলছি যে তা না, যে অনেককেই দেখেছি যে যারা টাকাটা দেয় মানে প্রডিউসার হয়, তারা যখন কাজ করে সেটে থাকে তাদের আসলে অন্যরকম একটা ফিলিং অ্যাটিটিউড তাদের থাকে, যেটা মুন্নার মধ্যে একদমই ছিল না। ও খুবই কিন্তু একদম ও যে নতুন আর্টিস্ট, ও এটাই ও ফোকাস করেছিল যে আমি আর্টিস্ট, আসলে আমি নতুন একজন আর্টিস্ট, টাকাটাও দিচ্ছে এটা কোনো বড় ব্যাপার না। ওর মধ্যেই এই ধরনের বিষয়টা ছিল যে ও সবসময় বলতো যে আপা আমাকে একটু বলে দেন, আমাকে একটু শিখিয়ে দেন, বা আমি কিভাবে বলবো, বা ও না বললেও যদি ওকে বারবার আমি বলে দিচ্ছি যে মুন্না এভাবে বলো না, ওইভাবে বলো, বা এইভাবে এটা করো না, এটা করো, কখনোই ওর ভেতরে মানে পাল্টা যে একটা রিয়াকশন আসা যে আপা কেন বলছে, বা বারবার বলছেন কেন, আমার ভুলটা কেন বলছেন। মানিক ভাই তো সারাক্ষণ বলছে যে মুন্না এইভাবে না ওইভাবে করো, ওইভাবে না ওইভাবে করো। ও কিন্তু একসেপ্ট করেছে এবং ও একসেপ্ট করতে জানে। ও এই যে ও একসেপ্ট করতে জানে এবং ওর মধ্যে একটা সহজ একটা ব্যাপার আছে, মানে ও টাকা দিয়েছে সেটা ওর একটা পার্ট, সেটা আলাদা একটা পার্ট, বাট ও খুব সাধারণ একজন মানুষ। আমার কাছে মনে হয় যে এটা খুব জরুরি, এটা ভীষণ জরুরি যে একটা আর্টিস্টের জন্য, একটা নতুন আর্টিস্টের জন্য এটা খুব বেশি জরুরি যে একটা সাধারণ মানুষ হয়ে ও কিন্তু মিডিয়াতে কাজ করা শুরু করেছে এবং একসেপ্ট করতে জানে। ও জানে ওর ল্যাকিংসগুলো জানে, ও ওর নেগেটিভ সাইডগুলো জানে। ও কিন্তু একসেপ্ট করতে পারে যে এটা আমি পারি না, এটা আমি পারছি না, বা এটা আমার হচ্ছে না, বা এটা আমার ভালো লাগছে না, এটা কিন্তু ও নিতে পেরেছে। এটা ওর সবচেয়ে বড় গুণ আমার কাছে মনে হয়েছে। মানিক ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই আসলে এই সিনেমায় কৌশানী এবং হচ্ছে মুন্না খানের কেমিস্ট্রিটা কেমন ছিল, একটু যদি ছোট করে বলা যায়। আপনি সবসময় প্রেমের ছবি বানিয়ে এসেছেন, সেক্ষেত্রে থেকে বের কি এটা তো বলা যাবে এটা দেখেন, আমরা কিন্তু একটু ট্রেলারে একটু দিয়েছি কেমিস্ট্রি, আপনি যদি ট্রেলার দেখে থাকেন, কিন্তু এদের সাথে সম্পর্কটা কি এটা আসলে বলবো না, একদম পুরো সাসপেন্স থেকে যাচ্ছে। গানও আছে, আমি এটাও ছাড়ি নাই, ঠিক আছে, এটাও ছাড়ি নাই। তো এদের একটা ব্যাপার আছে, মানে এটা একটা টুইস্ট, সিনেমার একটা টুইস্ট, যেটা বললে আসলে বলা উচিত হবে না। মানে এই সিনেমার নিয়ে গল্পটা বললে আসলে আর দেখার কিছু থাকবে না। রাইট রাইট। সো আমরা আসলে অপেক্ষায় আছি সিনেমাটি মুক্তি পাবে এবং সিনেমাটার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমি একটু মুন্না খানের কাছে এই সিনেমার কোনো একটা ডায়লগ, যে ডায়লগটা হচ্ছে মানে ভাইরাল হতে পারে, কিংবা হচ্ছে এই ডায়লগটা মানুষের মুখে মুখে ঘুরতে পারে, বা আপনার খুব পছন্দের কোনো ডায়লগ আছে যেটা আসলে অলরেডি আমাদের টেইলারে একটা ডায়লগ আছে, কিন্তু জীবনে মেলা মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে বাসে, যদি পারতাম সবার কাছে গিয়ে এখন ক্ষমা চাইতে, কিন্তু কে কই আছে কে জানে, আমার দেখলে কে কেউ মাফ করবো। এটা কিন্তু আমার আপনার সবার কিন্তু মনে একটা, সবারই আমি অমুকজনের সাথে অপরাধ করছি, একটু এরকমের মাপ চাই। কিন্তু আমরা একটা বাস্তবমুখী একটা গল্প, একদম বাস্তবমুখী, যেটা দীপক খন্দকার আপু দেখার পরে এবং শুটিংয়েও সে ফিল করছে যেন এই ধরনের গল্প, এই ধরনের চরিত্র, এই ধরনের শুটিং, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট
এটা সে আপু নিজেই ফিল করছে যে না, এটা একটা নতুন কিছু, নতুন লেভেলের কিছু। চমৎকার চমৎকার। আমরা শেষ করার আগে একটু মানিক ভাই এবং দীপা আপা আপনাদের কাছে জানতে চাই, শেষ দিকে এসে ডার্ক ওয়ার্ল্ড নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শকদেরকে বলবো যে আপনারা সিনেমাটি দেখবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনারা জানাবেন। তবে ভালো একটা গল্পের সিনেমা দেখতে পারবেন, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। আপনারা সবসময় আমরা চাই যে ভালো গল্পের সিনেমা হোক, এটা ভালো গল্পের একটা সিনেমা, এটা আপনারা দেখলে আপনারা নিরাশ হবেন না। মানিক ভাই। আমি তো দর্শকদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাই, এবং ঈদ মানেই ছবি আমাদের কাছে। আমরা যারা ছবি বানাই, ঈদ মানেই ছবি। এবার 5টা ছবি আসতেছে, আমরা বলবো যে 4টা ছবি আগে দেখেন, তারপর আমার ছবিটা যেখানে আছে, মানে আমরা তো যাই না আসলে, কালকে কনফার্ম হবে কোন কোন হলে যাবে, যেখানেই থাকবে সেখানে আমাদের ছবিটা দেখার চেষ্টা করবেন। আমি তাদেরকে বলবো মানে আপনারা নিরাশ হবেন না, মানে এন্টারটেইন হবেন, একটা গল্প পাবেন। এবং ঈদে মানুষ, কোরবানির ঈদে বিশেষ করে মানুষ যেরকম ছবি দেখতে চায়, এটা একদম সেরকম ছবি। মুন্না ভাই, আপনার কিছু বলার আছে কিনা দর্শকদের আমার উদ্দেশ্যে? বলে একটু এটুকুই, দীপা আপুকে কিন্তু আমরা ট্রেইলারে বেশি একটা হাইলাইট করিনি, কারণ এই সিনেমার, আমরা যদি বলি সিনেমার নায়ক কিন্তু দীপা আপু। আমি বলছি প্রধান এটা কিন্তু নায়ক কিন্তু দীপা আপু। যদি বলি একবার মূল, তবে এই সিনেমার নায়ক মুন্না খান না, এই সিনেমার নায়ক হচ্ছে দীপা খান। নায়ক নায়িকা নিয়ে তো মেইন একটা সিনেমার মেইন রোলের কাজ করা হয়। কিন্তু আমি মনে করি আমার গল্প পড়া থেকে শুরু করে আমি তো অনেক দিন ধরে এটা নিয়ে স্টাডি করতেছি। তো এই সিনেমার মেইন সিনেমা আমরা কিন্তু টেইলার এত কিছু দেখি না, কারণ এটা কিন্তু আমরা মানুষ হয়তো বলেন একটু টুইস্ট রাখছে এই জন্য, এটা কিন্তু মেইন নায়ক কিন্তু দীপা আপু। মেইন ক্যারেক্টার দীপা আপুর উপরে, যা আমার দিয়ে করা সবই দীপা আপু করে। তো এটা দর্শক দেখতে পারবে ইনশাআল্লাহ যে দীপা আপুর এতদিন তো বহু টার্নিং পয়েন্ট ছিল দীপা আপুর। আমি একজন দীপা আপুর ভক্ত হিসেবে বলতে চাই। তো এই সিনেমাটা দেখার পরে মানুষ অনেক কিছুই বলে দীপা আপুর, যে হ্যাঁ এটা মুস্তাফিজুর রহমান মানিক কোন লেভেলে আপুর ইউজ করছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আনন্দ আড্ডায় সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ, বাংলাদেশের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা আড্ডা দিলাম ডার্ক ওয়ার্ল্ড সিনেমার যারা নির্মাতা কলা কৌশলী আছেন তাদের সাথে। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, অনেক মজার মজার বিষয় আমরা জানতে পারলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আনন্দ আড্ডার সঙ্গে থাকবেন।